নমস্কার। আজকের ভিডিওতে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, এই পরিস্থিতিতে যতটা ভালো থাকা সম্ভব। আজকের ভিডিওর বিষয় অবশ্যই অনুমান করেছেন যথাযথ। আরজি কর বন্ধ এবং এক ঢিলে কি কি পাখি, এক ঢিলে কি কি পাখি। তার আগে এই যে লড়াই হচ্ছে, যাকে আমি প্রথম থেকেই আমার পর্যবেক্ষণ অনুমান অনুযায়ী যা বলেছিলাম, বিশ্লেষণ অনুযায়ী প্রীতিবাদ, সেটার আড়ালে কি কি ঘটছে আপনাদের নজরে আনছে না, বা মিডিয়াও আপনাদের বলছে না সেই বিষয়টা, বা বললেও আপনারা খোঁজ খবরই রাখতে পারছেন না, কারণ একটা ডামাডোলের মধ্যে পুরো পরিস্থিতিটা চলে গেছে, যেটা খুবই প্রত্যাশিত। আমি আগেই বলেছিলাম, নতুন বিশ্ব ব্যবস্থায় জায়নের শক্তি রাজনৈতিক দলগুলোকে নিয়ে কিভাবে খেলাধুলা করে, মানে ফান্ডিং করে, তারই প্রতিচ্ছবি, প্রতিফলন আরও বেশি করে আগামীতে দেখতে পাবেন। সঙ্গে অবশ্যই বিভিন্ন রকম মেন স্ট্রিম সংগঠন, গরু সবাই রয়েছে। কি আড়াল করা হচ্ছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO ইতিমধ্যেই এই এমপক্সের প্রস্তুতির জন্য, এমপক্স প্রিপারেশনের জন্য $145 মিলিয়ন ফান্ড ক্রিয়েট করছে, রাষ্ট্রগুলোর কাছে সহায়তা চেয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে টেস্ট কিট ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ, এই ভয়াবহ বাঁদর বসন্ত যাতে করে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য বিভিন্ন রকমের বিধিনিষেধ ব্যবস্থাকে জারি করতে হবে। ওই যে প্যান্ডেমিক ট্রিটি ওরা করতে পারেনি, তাই ঘুরিয়ে অন্য কায়দায় হুকে দিয়ে ফার্মা দালাল এবং জায়নির শক্তি, ফার্মাকে ওরাই নিয়ন্ত্রণ করে, ওরাই ইনভেস্ট করে। ব্যাংকিং ব্যবস্থার জনক যারা, আধুনিক ব্যাংকিং ব্যবস্থা এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের জনক যারা, সেই জায়নির শক্তি। তো এই কারণে কি হচ্ছে, প্রথমেই জানিয়ে দিই, আমাদের দেশেই সিমেন্স হেলথিনিয়ার্স শব্দটা কি নতুন শুনছেন না? নতুন নয়, মানে এই ধরনের শব্দ এ নিয়ে আমার লেখালেখি আছে। এগুলোকে পোর্টম্যান্টো ওয়ার্ড বলে, হেলথ প্লাস ইঞ্জিনিয়ার্স, হেলথিনিয়ার্স। তো সিমেন্স হেলথিনিয়ার্স কোথাকার কোম্পানি? জার্মান কোম্পানি। তো দাবি করা হচ্ছে ওটা নাকি আমাদের ইন্ডিজিনাস কোম্পানি, মানে এরকম করেই তো ওরা বলে আর কি, মানে স্বদেশি। তো যাই হোক, জার্মান ফার্মা জায়েন্ট, ওদের প্রফিট কী হারে বাড়ছে, লাস্ট কোয়ার্টারে কি বেড়েছে, তার আমি লিঙ্কও এই ভিডিওতে দিয়ে দেব। তারা ভারতের বসে, সম্ভবত বদোদরাতে, গুজরাটে, তারা RT-PCR টেস্ট ইন্ডিজিনাস, মানে স্বদেশি কৌশল নাকি প্রযুক্তিতে বানাচ্ছে। আগে বাঁদর বসন্তকে 40 মিনিটেই ধরে ফেলা যাবে, শনাক্ত করা যাবে। তো আগে যে টেস্ট ছিল সেটাতে নাকি 2 ঘন্টা সময় লাগতো। এখন জরুরিকালীন অবস্থা, 2 ঘন্টার সময় কি দেওয়া যায়? মানুষের প্রাণ সংশয়, ওরা আমাদের নিয়ে এত চিন্তা করে, রাতের ঘুম হয় না, তাই RT-PCR টেস্ট ডেভেলপ করা হচ্ছে। যেমন করে করোনার ক্ষেত্রেও এই RT-PCR টেস্টের খেলা আমরা দেখেছি। তাই সতর্ক থাকুন। বছরে 1 মিলিয়ন টেস্ট কিট ওরা তৈরি করতে পারবে, সেই লক্ষ্যমাত্রা নিয়ে ফেলেছে। তাহলে এত টেস্ট কিট এবং ভারতেই তৈরি হচ্ছে কেন? আমাদের দেশ ডিপপুলেশন এবং ফার্মা মুনাফার একটা বড় জায়গা, দুটোই পাশাপাশি চলতে পারে, তাই নয় কি? এ নিয়ে পুরনো ভিডিওতে বারবার করে আমি বলেছি, আপনাদের সচেতন থাকতে বলেছি। আরও একটি খবর দিই, FDA-র সঙ্গে বিল গেটস ফাউন্ডেশনের চুক্তি। কি চুক্তি হয়েছে দেখে নেবেন, লিঙ্ক দিয়ে দেব। প্রায় $2 মিলিয়ন বিল গেটস দিচ্ছেন। কী জন্য?
বিভিন্ন যে অসুখ বিসুখ আসছে, যেমন বাঁদর বসন্ত এক্ষুনি বললাম, আর আগামীতে তো আরও আসবে, এখন শুধু প্যান্ডেমিক আফটার প্যান্ডেমিক। তো তার সহজ সরল টেস্ট কিট যেটা গ্রামে গঞ্জেও ব্যবহার করা যাবে, গ্রামের মানুষের কাছেও সহজেই পৌঁছে দেওয়া যাবে সুলভ মূল্যে এবং সুলভে, জটিলতাহীন টেস্ট কিট তৈরির জন্য এফডিএকে গেটস ফাউন্ডেশন $1.9 মিলিয়ন ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। কেন? মহানুভবতা। আরে বাবা, এগুলো বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। 2 মিলিয়ন দিলে 20 মিলিয়ন আসবে বা তারও বেশি আসবে। দেখতে পাচ্ছেন না পরিস্থিতিটা কি? হ্যাঁ, সতর্ক থাকুন। ইতিমধ্যেই আপনারা জানেন যে বিমানবন্দরগুলোতে আমাদের দেশে এবং অনেক দেশেই, বহু দেশে নাকি বাঁদর বসন্ত দেখা যাচ্ছে এখন। আগামীতে দেখা যাবে আমাদের দেশেও, যে দেখা যাবে এবং ভালো রকম দেখা যাবে। আরটিপিসিআর টেস্ট শুরু হয়ে গেলেই দেখবেন সামান্য জ্বর, সর্দি, কাশি, হ্যাঁ, বা চিকেন পক্স যেগুলো আগে হতো, সেগুলোকেও ওরা কত সহজে বাঁদর বসন্ত বলে চালিয়ে দিতে পারে। যেমন করোনার বেলাতেও পজিটিভ, সর্দি কাশি হলেও পজিটিভ। বহু ঘটনা আপনারা জানেন, এ নিয়ে নতুন করে বলবার কিছু নেই। তাই এই অ্যাডভার্সারি কিন্তু ইতিমধ্যেই জারি হয়ে গেছে সরকারের পক্ষ থেকে। বিমানবন্দরগুলোতে থার্মাল স্ক্রিনিংয়ের কথা হচ্ছে, শুরুও হয়ে গেছে অনেক জায়গায়। প্যানিকবাজি শুরু হয়ে গেছে, বাজার তৈরি করতে হবে না, প্যানিক ছাড়া তো বাজার হয় না। তো এই ডামাডোলে পড়ে, প্রীতিবাদের ডামাডোলে পড়ে, আর লাল বিজ্ঞানী, ওরা তো সবচেয়ে বড় বিজ্ঞানী দেখবেন, একদম ওরে মানে এই জায়নিক শক্তির সবচেয়ে বড় মতবাদ হিসেবে। অন্যান্য রাজনৈতিক দলও তো আছে, তারাও ফান্ডেড, কিন্তু গোটা বিশ্ব জুড়ে এই মতবাদ, যাকে মার্ক্সবাদ বলা হয়, এই মতবাদ হিসেবে জায়নিক শক্তির সবচেয়ে কাছের এবং সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে বেশি ব্যবহৃত মতবাদের নাম হচ্ছে মার্ক্সবাদ। দায়িত্ব নিয়ে বলছি, তথ্য আছে। সিভিল ওয়ার লাগানো, গৃহযুদ্ধ লাগানো, সিস্টেমকে ভেঙে, স্বদেশি সিস্টেমকে ভেঙে, চিকিৎসা ব্যবস্থাকে ভেঙে, প্রযুক্তিকে ভেঙে, সংস্কৃতিকে ভেঙে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দেওয়া, ভোগবাদী করে দেওয়া, লোভী করে দেওয়া, শয়তানকে জাগিয়ে দেওয়ার ক্ষেত্রে, এবং অবশ্যই প্রমোটেড প্রতিবাদ ফান্ডিংয়ের দ্বারা ওরা দেশে দেশে কী কী কাণ্ড ঘটিয়েছে সেই নমুনা উদাহরণ বহু আছে। রাশিয়াতেও ওরা ঘটিয়েছে, সেই বিষয়ে বিস্তারিত লেখা বই, গ্রন্থ গ্রিগরি রাসপুটিন আপনারা জানেন। আমি লেখা শেষ করেছি, ছাপার প্রস্তুতি চলছে। তো এবার যেখানে, তাহলে এইগুলো কিন্তু ওরা আড়াল করছে, তাই সতর্ক থাকুন। যে কোনো সময় কিন্তু এসব বিধি নিষেধ চালু হয়ে যেতে পারে। হ্যাঁ, সতর্ক থাকুন। তাই এটা একটা, এই আরজি করি বলুন আর প্রীতিবাদী বলুন, সত্যিকারের প্রতিবাদ হওয়া যেমন উচিত ছিল যে লক্ষ্যে, সেটা তো হয় না, আমরা তো করি না। আমরা সামান্য একটা প্রতিবাদ করতে গেলেই দেখবেন ব্যানার লাগে, খরচ লাগে, অমুক লাগে, তমুক লাগে, তাই তো সম্ভব হয় না। তাই একটা বড় শক্তি চাই, বড় ফান্ডিং চাই। আর সেদিকেই তাহলে প্রভুরা কাদের ফান্ডিং করবে? যারা তাদের ন্যারেটিভকে মেনে নিয়ে প্রতিবাদ করবে, তাই না? এটাই তো স্বাভাবিক, কর্তার ইচ্ছায় কর্ম। তো অ্যালার্ট থাকুন। এবারে আসছি এই ভিডিওর মূল বিষয়ে। অনেকেই প্রশ্ন করেছেন, তাই তো আসলে দেখে নিন। এবার আমরা আরজি করের ক্ষেত্রে এই যে বন্ধ ডাকা হয়েছে, সেই বন্ধ কতটা সফল হবে, কেন হবে, উদ্দেশ্য কি, আসছি এক এক করে আসছি। প্রথমেই দেখে নেওয়া যাক আরজি করের ক্ষেত্রে, মানে প্রতিবাদের ক্ষেত্রে। এখানে আমি ইচ্ছে করে প্রতিবাদ শব্দটা ব্যবহার করেছি। প্রথম দিকে স্বতঃস্ফূর্ত অনেক মানুষ যোগ দিয়েছিলেন, পরে তারা অনেকেই সরে আসছেন, আমাকে তারা জানিয়েছেন। কিন্তু ওই যে ফান্ডিংয়ের একটা ব্যাপার থাকে, তো এখন তো দারুণ সুযোগ, চারদিকে বেকারত্ব, চাকরি নেই, বাকরি নেই, তাই তো আসছে। তো এখানে দেখুন কি কি দাবি ছিল। সিবিআইকে দিয়ে দেওয়া হয়েছে কেস। আচ্ছা, টাস্ক ফোর্স গঠন করা, সেন্ট্রাল বাহিনী, সিআইএসএফ চলে এসেছে আরজি করে, তারা
মানে পুরো হাসপাতালকে বলতে গেলে একেবারে নাকাবন্দি করে ফেলেছে, মানে ঘিরে ফেলেছে, এমন অবস্থা। এবং চিকিৎসকদের নিরাপত্তার জন্য তারাই তো ভগবান আমাদের, না ভগবান নয়, ভগবান নয়, ভগবান ভগবতী নয়, ওটা তো ভোগের ব্যাপার চলে গেল, ভগবান ভগবতী তাঁরাই তো আমাদের স্বাস্থ্য উদ্ধারের জন্য ফার্মা কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধে দিবারাত্রি আমাদের স্বাস্থ্যের জন্য দুশ্চিন্তা করে চলেছেন, তাই তো তাঁদের নিরাপত্তার জন্য বাহিনী গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করছে, তাই তো। এমনকি যে সুপার, যাকে নিয়ে এত ঝামেলা হলো, তাকে দাবি মতো ন্যাশনাল মেডিকেল কলেজে সরিয়ে দেওয়া হয়েছিল, তো সেখানেও তাকে রাখা যাবে না এরকম দাবি ওঠায় সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাই তো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তবুও কেন বন্ধ, কী উদ্দেশ্যে, কেন এই অরাজকতা? এই অরাজকতাতে কি আমাদের মাননীয়, আমাদের শাসক দলের যারা ক্ষমতায় আছে এ রাজ্যে, তাদের কি কোনো মদত নেই, ভূমিকা নেই? এক হাতে কি তালি বাজে না? এই সমস্ত হাত একাকার হয়ে গেছে, যত মেইন স্ট্রিম হাত একাকার হয়ে গেছে। তাই যে দলই ক্ষমতায় আসুক, যে দলই ক্ষমতায় থাকুক, শিকার কিন্তু সাধারণ মানুষ, আপনারা আমরা, এটা কিন্তু মাথায় রাখবেন, তাই তো। তাহলে কেন এই এই বিক্ষোভ প্রতিবাদ চলছে, প্রীতিবাদ চলছে? এখন প্রীতিবাদ সময় লাগে না? এবার প্রশ্ন করুন, সিবিআইকে দিয়ে দেওয়া হয়েছে, তদন্ত চলছে, একজনকে ধরা হয়েছে, ধরে নিলাম যে সে প্রকৃত দোষী নয়, বা কিছুটা দোষী, বা একদমই দোষী নয়, যাই হোক, অন্যরা রয়েছে আড়ালে, বেশ আড়ালে আবডালে রয়েছে, সবাইকেই ধরতে হবে, শাস্তি দিতে হবে। তো তার জন্য তো সময় লাগে, এটা কি রাতারাতি হয়? ইটস এ প্রসেস, একটা প্রক্রিয়া, তাই তো, তার জন্য সময় লাগে। তো ধনঞ্জয়ের বেলায় যাকে ফাঁসিতে চড়ানোর জন্য তৎকালীন মুখ্যমন্ত্রীর সহধর্মিণী পথে নেমেছিলেন শাস্তি দেওয়ার জন্য, অবশ্যই সর্বসমক্ষে তারা অনেকেই সেই সময় ফাঁসির দাবি তুলেছিলেন। তো সেই ধনঞ্জয়ের ক্ষেত্রে কতদিন লেগেছিল বিচার চলতে? 14 বছর উনি তো জেলেই কাটিয়েছিলেন। তারপরেও কি প্রকৃত ধর্ষককে শাস্তি দেওয়া গিয়েছিল? প্রকৃত ধর্ষক খুনিকে শাস্তি দেওয়া গিয়েছিল? যায়নি। প্রশ্ন উঠেছে। এই নিয়ে আমি বিস্তারিত একটি আর্টিকেল লিখেছি, আর্টিকেলে বলুন বা পোস্টই বলুন, ফেসবুকে দিয়েছি, একটু আগেই দিয়েছি, অবশ্যই পড়বেন যারা ফেসবুকে আছেন। তাহলে দেখবেন বিচার প্রক্রিয়াকে কিভাবে ছোটোখাটো কোটিপতিরাও হাইজ্যাক করতে পারে যদি রাজনৈতিক দলের মদত থাকে। অন্ধকার করে দেওয়া যায় সব কিছুকে। তাহলে জায়নিস শক্তির কতটা ক্ষমতা কল্পনা করতে পারেন যারা বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। তাই ভেতরের শক্তিটাকে আমরা দেখতে পাই না। পর্দার আড়ালের যারা পুতুলটা নাচাচ্ছে, পুতুলগুলোকে নাচাচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে সময় দিতে হবে, স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, তা সত্ত্বেও কেন এই আন্দোলন? কি খেলাটা কি বোঝা যাচ্ছে না? অরাজকতা তৈরি করা। তো এই অরাজকতা তৈরি করার কি কি উদ্দেশ্য থাকতে পারে? ওই যে নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম। প্রথমেই আসে সরকারি চিকিৎসা ব্যবস্থা ডামাডোলে। হ্যাঁ, খবর আপনারা জানেন। আউটডোরও কোনো রকম করে খুঁড়িয়ে চলছে, বলবো না, চলছে না বলবো, তাই তো। মহামান্য আদালত কাজে যোগ দিতে বলেছে, তা সত্ত্বেও তারা এই জুনিয়র ডাক্তাররা, চিকিৎসকরা, হ্যাঁ প্রাইভেট, হ্যাঁ বড় বড় সব সুপার স্পেশালিটি ক্লিনিকের ডাক্তাররা কিন্তু নেই। চাকরি চলে যাবে। কোথায় আছেন? তারা নেই। কারা কর্মবিরতি পালন করছে, কাজকর্ম করছে না? সরকারি যারা রয়েছেন, সরকারি চিকিৎসার যে কেন্দ্রগুলো রয়েছে, হসপিটালগুলো রয়েছে, তাই তো, এগুলো করছে না। তো সেটা শুধু আমাদের রাজ্য নয়, অনেক রাজ্যেই, মানে গোটা দেশেই এই সরকারি চিকিৎসকদের মধ্যে হাসপাতালে একটা ডামাডোল তৈরি করা হয়েছে। আচ্ছা, এবার বলুন দেখি, এতে করে কার সুবিধে হচ্ছে? কেন বেসরকারি হাসপাতালগুলোর সুবিধে হচ্ছে? ইতিমধ্যেই ক্যান্সারের চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসা যারা
সরকারি হাসপাতালগুলোতে একটু কম খরচে নিতে পারতেন, তারা ঘটিবাটি বিক্রি করে বেসরকারি ফার্মা কোম্পানিগুলোর হসপিটাল সুপার স্পেশালিটি ক্লিনিকে লাইন দিচ্ছেন, কত খরচ খোঁজ খবর নিচ্ছেন, কত প্যাকেজ খোঁজ খবর নিচ্ছেন। এবার খোঁজ নিয়ে দেখুন, এই যে ডামাডোল চালানো হচ্ছে, তাতে করে এই সময়টাতে এই বেসরকারি যেসব চিকিৎসা ব্যবসায়ীরা রয়েছে, তাদের কতটা মুনাফা বৃদ্ধি হচ্ছে খোঁজ নিয়ে দেখুন। সেই তথ্য কি মেন স্ট্রিম দালাল মিডিয়া আপনাকে দেবে? দেবে না, দেবে না, দেবে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা একটা দিক গেল, অর্থাৎ সরকারি চিকিৎসা ব্যবস্থাকে বহু আগেই বলেছি ডামাডোলে তুলে দিয়ে বেসরকারিকরণ, স্বাস্থ্যের বেসরকারিকরণের পথকে আরও বেশি, যেটা নিউ ওয়ার্ল্ড অর্ডারের লক্ষ্য, অন্যতম টার্গেট, সেটাকে সহজসাধ্য করে দেওয়া। আচ্ছা, এবার প্রশ্ন করুন দেখি, এই যে যারা ডাক্তার হন, খুব ব্যতিক্রম বাদ দিয়ে বেশিরভাগই ক্যারিয়ারিস্ট হন। আপনারা জানেন তো ক্যারিয়ারিস্ট কাকে বলে বলুন তো? পাশের বাড়ির মানুষ মরে গেলেও খোঁজ নেয় না যারা সাধারণ বস্তির ছেলে পেলে, তারাই ডেড বডি নিয়ে শ্মশানে যেত। আমি তো এরকম দৃশ্য দেখেছি, তারাই খোঁজ খবর করে, খোঁজ নেয় না। স্বাভাবিক ক্যারিয়ার গড়তে গেলে, ডাক্তার হতে গেলে বা এরকম পেশায় যেতে গেলে এত পড়াশোনা করতে হয়। ব্যতিক্রম বাদ দিয়ে তারা প্রতিবাদ করার সময় পান না। যদি এতটাই প্রতিবাদী হতো আমাদের মেধাবী সুপুত্রেরা, মার্জনা করবেন, ব্যতিক্রম নিশ্চয়ই আছে, তার সমাজের অবস্থা, দেশের অবস্থা এই হতো, তাহলে ডাক্তারদের তো সমাজসেবকের মূর্তি প্রতিষ্ঠিত হতো ডাক্তার হিসেবে। দু একজন বাদ দিয়ে ডাক্তারদের সমাজসেবী, মানে দারুণ সমাজসেবা করছেন। এই যে যেমন ধরুন করোনা পিরিয়ডে যে সত্যিকারের ছবিটা আনা, এই যে পার্শ্ব প্রতিক্রিয়া তুলে ধরা, রোগীদের সচেতন করা, ভৌভবের আসল রূপটা জানানো, এগুলো কজন ডাক্তার করেছেন বলুন দেখি? কজন করেছেন? তখন তো পাওয়া যায় না সমাজসেবক, প্রতিবাদের ভাবমূর্তি তো তখন আমরা দেখতে পাই না। তাহলে এখন কেন সবাই সদল বলে নেমে পড়েছেন? আর সবাই যে নেমে পড়েছেন এমন নয়, মিডিয়া আমাদের জানাচ্ছে, আপনাদের জানাচ্ছে। অনেক ভালো অনেক চিকিৎসকও আছেন যারা উপায় নেই, বাধ্য হয়ে তাদের স্রোতে সামিল হতে হয়েছে। হ্যাঁ, উপায় কি? আর একটা ছবি আপনাদের দিই, এই চিকিৎসকরা খুব ব্যতিক্রম বাদ দিয়ে পড়াশোনা করতে করতে, ইন্টার্নশিপ করতে করতেই ফার্মা কোম্পানির খপ্পরে পড়ে যান। আর আপনারা কি ভাবছেন, যখন চেম্বার খোলা হয় তখনই তারা মানে ফার্মা কোম্পানির সংস্পর্শে আসেন? মোটেই নয়। আমার মামা MBBS পড়াশোনা করেছেন, আমি নিজের চোখে তখন দেখেছি। সেই যুগেও, অনেক আগেকার কথা, তখনও ফার্মা কোম্পানিরা তাদের সঙ্গে যোগাযোগ করতো। কেন? ওই যে হাসপাতালে সব ওষুধ তো পাওয়া যায় না, তাই তো? পাওয়া যায় কি? এবার কোন ওষুধটা আপনি লিখবেন? যারা ইন্টার্ন, যারা চিকিৎসা, তারা তো চিকিৎসাও করছেন সেখানে, তারা তো ওষুধ লিখবেন। এবার কোন কোম্পানির ওষুধ, কোন ফার্মা কোম্পানির ওষুধ তারা লিখবেন, যেটা বাইরে থেকে কিনতে হবে? তাহলে সেই ক্ষেত্রে প্রতিনিধিরা তাদেরকে অহর্নিশ তাদের কাছে যাবেন না, ফোনটা করবেন না, সুবিধাটা দেবেন না? দেবেন। এটাই তো চাহিদা যোগান। এই সিস্টেমে শোষণ না করে, কাউকে ব্যবহার না করে, কাউকে ইউজ না করে টিকে থাকতে পারে না এই সিস্টেমটা এমনই সিস্টেম। আপনাকেও ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও অনেক কাজ করতে হয়, যেটা আপনি জানেন ঠিক নয়, অন্যায়, কিন্তু করতে হয়। কেন? ওই যে টিকে থাকতে হয়, না আপনি টিকতেই পারবেন না। তাহলে এই যে ফার্মা কোম্পানিরা এই যে লড়াইয়ের, এই তথাকথিত প্রতিবাদের পেছনে আছেন, ডাক্তারদেরকে ব্যবহার করছেন, আর ডাক্তাররা অনেকে জেনে বা না জেনে ব্যবহৃত হচ্ছেন, এ বিষয়ে কি সন্দেহ জাগে? জাগে না, আমার তো জাগে না। তাহলে এইভাবে চিকিৎসকরা কিন্তু জানেন না আগামীতে তারাও শিকার, কারণ রোবোটিক্স, AI, বিভিন্ন সার্জারির ক্ষেত্রে যেসব ওরা টেকনোলজি ব্যবহার করা ইতিমধ্যেই শুরু করেছে, আগামীতে আরও বাড়বে, তাতে করে সিংহভাগ ডাক্তাররাই আর ডাক্তার থাকবেন না, মেডিকেল অ্যাসিস্ট্যান্টে পরিণত হবেন। আগে হ্যাঁ, টিচাররা যেমন টিচিং অ্যাসিস্ট্যান্টে পরিণত হবেন, তেমন চিকিৎসকরাও মেডিকেল অ্যাসিস্ট্যান্টে পরিণত হবেন।
হ্যাঁ, অভিমুখ তো সেদিকেই আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু বোঝে কজন? গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া অনেকে জানেনও না, অনেকেই জানেন না ব্যাপারটা আসলে খেলাটা কি টপ লেভেল বাদ দিয়ে। এটা আমার বিশ্বাস। এটা আমরা তো প্রশ্ন করি না, আমরা তো আদৌ প্রশ্ন করতে ভুলে গেছি। আমাদের মগজ বহু আগেই হাগজে পরিণত হয়েছে, আর মিডিয়াও নেমে পড়েছে। আর দেখুন, খেয়াল করে সোশ্যাল মিডিয়াতে যারা এখন তো আর লেখক সাহিত্যিকের মানে বই আর কজন পড়ে, তাহলে ইউটিউবার, হ্যাঁ, ইনফ্লুয়েন্সার, কীরকম? যারা দালাল ন্যারেটিভের ইনফ্লুয়েন্সার, তারাও পথে নেমে পড়েছে। রান্নার চ্যানেলে ভালো ভিউ আছে, ভালো সাবস্ক্রাইবার আছে, রান্নাবান্না করেন মহিলা, ছবি রান্নাবান্নার ভিডিও দেখে ওটাও ইনফ্লুয়েন্সার। তো যাই হোক, যেহেতু তার ফলোয়ার আছে, তিনিও বল দিচ্ছেন কি অমুক জায়গায় জমায়েত হবে, আপনারা আসুন, সাবস্ক্রাইবাররা আসুন, ভিউয়ার্সরা আসুন। ব্যাপারটা বুঝুন। তাহলে কীভাবে তথাকথিত ইনফ্লুয়েন্সারদেরকে কাজে লাগিয়ে, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে, দালাল মেইনস্ট্রিম মিডিয়া তো আছেই, দিয়ে একটা, এবং আপনারা কি ভাবছেন আমাদের শাসক দল কি ব্যাপারটা কিছুই জানে না? সবাই সব জানে। দিয়ে এই যে বন্ধ বা এরকম অরাজকতা তৈরি হচ্ছে, এতে কী লাভ হচ্ছে? ওই যে ব্যবসা বাণিজ্য, ছোট দোকান একেবারে যতটুকু বেঁচে ছিল, এবার সেইগুলো শেষ হয়ে যাবে। কারণ কালকে আমি দেখেছি কলকাতার পথে মহাত্মা গান্ধী রোডে কি ঘটেছে, দোকানপাট সব বন্ধ, সব শুনশান। কেন? ওই যে গণ্ডগোল হয়েছে, পুলিশ মোতায়েন হয়েছে। এখন দোকানদাররা কেন রিস্ক নেবে? তারা বাধ্য হয়ে দোকান বন্ধ করেছেন। এই ছবিগুলো আগামীতে আরও বাড়তে থাকবে। অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্টকে ধ্বংস করা হয় কখনো লকডাউন করে, নয় এইসব বিক্ষোভ বন্ধ, আর এগুলো চলতেই থাকবে। আমি বহু আগেই বলেছি, তাই তো? এটা একটা কিন্তু লক্ষ্য, বন্ধের একটা অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। আর আপনারা জানেন, এই বম যারা ডেকেছে এবং ক্ষমতায় যারা এখন আছে, তারা কতবার, মানে উভয় পক্ষই তারা কতবার বম দেখেছে, যখন এই যে শাসক দল, যখন 34 বছরের শাসক দল যারা ক্ষমতায় ছিলেন, তারা শাসনে থেকেই কতবার বম দেখেছে, হিসেব করে দেখুন, তাই তো? আবার মাননীয় নিজেও কিন্তু বহুবার বম ডেকেছেন। তো তিনি এখন বন্ধের বিরুদ্ধে হয়েছেন কেন? আসছে এক এক করে। এটাও একটা খেলা। কারণ ইন্ধন দিতে হবে তো, যাতে করে অরাজকতাটা আরও বেশি করে ছড়ায়। আর শেষ পর্যন্ত পালা বদল হোক আর খেলা বদল হোক, যাই হোক না কেন, এই লেভেলের নেতা মন্ত্রীদের কোনো কিছু হয় না। হাসিনার কিছু হয়নি। হ্যাঁ, মুজিবের হয়েছিল। কেন বলুন তো? তখন কোল্ড ওয়ার ছিল। একদিকে স্ট্যালিনের রাশিয়া, যারা এই শক্তির বিরুদ্ধে ছিল, লেনিন পর্যন্ত ঠিক ছিল। স্ট্যালিন থেকে ব্যাপারটা কোল্ড ওয়ার এর সূত্রপাত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই নিয়ে আমি বহু লিখেছি, ভিডিওতেও বলেছি। তাই সেখানে একটা মারাত্মক রক্তারক্তি অবস্থা তৈরি হয়েছিল, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বহু দেশেই এই কোল্ড ওয়ারের ফলশ্রুতি হিসেবে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের লবি, নেটো, অপরদিকে সোভিয়েত ইউনিয়নের লবি, ওয়ারশ। কিন্তু বর্তমানে তো সেই কোল্ড ওয়ার নেই। পুতিনও ভ্যাকসিন বানাচ্ছে, তাই তো? আপনারা তো জানেন, স্পুতনিক নেই। তাহলে এখন ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট, গোটা বিশ্ব জুড়ে, ওই যে বিশ্ব বাংলা, যেমন এক দেশ এক বিশ্ব, তাই তো? এক দেশ এক পরিবার, এরকম বিভিন্ন রকমভাবে ইউনিফাইড, মানে যেখানে ওরাই জায়নিস্ট পলিসি চলবে, আর কোনো সিস্টেম, আর কোনো মতামত, আর কোনো চিন্তাভাবনা, আর কোনো চিকিৎসা পদ্ধতি, আর কোনো কিছুই চলবে না। সেটাই ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট। তাই ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টে এই রকমের রক্তারক্তি কাণ্ড হবে না, মানে টপ লেভেলের ক্ষেত্রে হবে না। ওই সাইলেন্ট কু যেটা বাংলাদেশে হয়েছে, সমস্ত কিছু সাজানো গোছানো ছিল, ওই রকমটাই বিভিন্ন দেশে ওদের প্রয়োজন মতো ওরা রাজনৈতিক দলকে বদলে দেবে, এবং তাতে করে জনগণের সাময়িকভাবে উল্লসিত হবে, আমার পার্টি এখন ক্ষমতায়, আমি অথবা ওই দলকে আমি সহ্য করতে পারছি না, আমার চাকরি বাকরি হয়নি। কিন্তু চাকরি বাকরিটা দলের জন্য শুধু নয়, দুর্নীতি শুধু দলের জন্য নয়, এসব আন্তর্জাতিক পলিসির মাধ্যমে করানো হয়েছে। কিন্তু টপ লেভেলের কিন্তু কোনো ক্ষতি হবে না। এই সাধারণ মানুষ, হিন্দু মুসলমান, এই করেই মারা যাবে, জীবিকা চলে যাবে,
প্যান্ডেমিকের পর প্যান্ডেমিক চাপানো হবে এই ডামাডোলের বাজারে, দেখতে থাকুন। আবার অপরদিকে দেখুন বাংলাদেশে ভারত বিদ্বেষ প্রমোট করা হচ্ছে। আর ভারত বিদ্বেষ প্রমোট হলে যেমন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, কি হয়েছিল? সাধারণ মানুষের কোনো তাতে লাভ হয়েছিল? হয়নি। ওই উগ্র দেশপ্রেম, দেশ তো ওরা দেশপ্রেম তৈরি করার জন্যই দেশ বানায়, দেশ তো ওরাই বানায়, বর্ডার তো ওরাই তৈরি করে, কাঁটাতত্ত্ব ওরাই লাগায়, যাতে করে কি হয়, অস্ত্র ব্যবসাটা ভালো হয়। তো ফার্মা কোম্পানির ব্যবসাটা ওরা করে, অস্ত্রের ব্যবসাটাও ওরা করে, মিসাইল, কামান, অ্যারো, ফাইটার জেট, বম্বার, তাই তো, সাবমেরিন, এগুলো কারা বানায়? ওরাই বানায়, জায়নির শক্তি বানায়। তাহলে দেশে দেশে বিদ্বেষ তৈরি হলে জনগণের যেমন সর্বনাশ হয়, মানুষ তো বোঝে না, তেমনই আখেরে লাভ হয় এই আর্মস লবি যারা অস্ত্র বিক্রি করে। তো সুতরাং সেই সম্ভাবনাও কিন্তু আছে, তৈরি থাকুন। যেমন করে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ লাগিয়ে দিয়ে এখনও চলছে। ভাবুন, রাশিয়ার মতো একটা দেশ সেই ইউক্রেনকে হারাতেই পারছে না। ভাবুন কেন? ওই যে চলবে খেলা, যত দীর্ঘস্থায়ী হবে তত বেশি করে নতুন বিশ্ব ব্যবস্থা কায়েম হবে, সাধারণ মানুষের জীবিকা বিপন্ন হবে, তারা ভাতা নির্ভর হবে, আর এদিকে আর্মস জনগণের টাকা দিয়ে অস্ত্রশস্ত্র কেনা হবে, জনগণকে ফকির বানিয়ে, ফতুর বানিয়ে, জনগণের করের টাকায়। এই তো খেলাটা চলছে, তাই না? এবার আসুন দেখুন শাসক শ্রেণীর যিনি রয়েছেন, তিনি কি, তার কোনো ভূমিকা নেই? আছে, আছে। এই যে স্বাস্থ্যসাথী কার্ড, তাতে কাজ কতটুকু হোক না হোক, অনেকেরই আবার হচ্ছে কাজ শুনি, সেটা কাদের টাকাটা কাদের কাছে যাচ্ছে বলুন তো? আপনি স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করছেন, করে টাকাটা কাদের কাছে যাচ্ছে? জনগণের টাকাটা, সরকারের টাকাটা ফার্মা কোম্পানির কাছেই যাচ্ছে। আপনি কিছু দিচ্ছেন, তাই তো? তাই টাকাটা, অর্থাৎ কার্ডটাকে আয়ুর্বেদিক চিকিৎসা বা প্রাকৃতিক চিকিৎসার জন্য দেওয়া হয়েছে, না ফার্মা কোম্পানির ভোগে লাগার জন্য দেওয়া হয়েছে? প্রশ্ন করুন, প্রশ্ন করুন। আমি বারবার বলেছি, ইন্স্যুরেন্স থেকে শুরু করে, টেস্টিং থেকে শুরু করে, হেলথ সিস্টেম পুরোটাই ওদের খপ্পরে। আর তাই অনেকে এরকম স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলতে চাইছেন যে অমুকের স্বার্থে ঘা লেগেছে, তমুকের স্বার্থে ঘা লেগেছে। আমি গভীরে যাওয়া বিশ্বাস করি, স্বাস্থ্যসাথী কার্ডটার উদ্দেশ্যটা কী ছিল? এই আহামরিতে মানুষের অসুখ বিসুখ, বিভিন্ন রকমের যে ক্রিয়া, আমি পার্শ্ব প্রতিক্রিয়া আর বলি না, ক্রিয়া, বৌভবের ক্রিয়া, করুণামৃতের ক্রিয়া এবং অন্যান্য বৌভবের ক্রিয়ার ফলে ফার্মা কোম্পানির একাধিক যে ওষুধপত্র, গাদাগুচ্ছের ওষুধপত্র, তার ক্রিয়া প্রতিক্রিয়ায় যে অসুস্থতা আরও বাড়ছে, তাকে চিকিৎসা করবার জন্য মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষও যাতে ফার্মা কোম্পানির ওপর নির্ভর করে, প্রাকৃতিক চিকিৎসাকে বাদ দিয়ে, ছেড়ে দিয়ে, লাথি মেরে, তার জন্যই স্বাস্থ্যসাথী কার্ড। গভীরে যেতে হবে। সবাই আছে একসাথে খেলছে, জনগণের বিরুদ্ধে খেলছে, এক শিকার জনগণ, সাধারণ মানুষ। আর এখান থেকে আমাদের মধ্যে কেউ কেউ তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, তারা ভাবছে ভাই দারুণ তো, আমি তো ইনফ্লুয়েন্সার, আমাকে তো বেশ অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, আমি তো মেইন স্ট্রিমে দালাল ইনফ্লুয়েন্সার, তো আমি যদি ভালো থাকি, আমার পরিবার ভালো থাকে, মন্দ কি, দুটো পয়সা এক্সট্রা এলো, তাই তো? কিন্তু তারপরের প্রজন্ম যে ঘটি হাতে বাটি হাতে পথে বসে থাকবে, বা অসুস্থ হয়ে রাস্তাঘাটে পড়ে থাকবে, ব্রেন স্ট্রোকের শিকার হবে, হার্ট অ্যাটাকের শিকার হবে এবং হচ্ছে, সেই বোধ বুদ্ধি তো তাদের নেই। আছে কি? নেই। এবার দেখুন আরও খেলা আছে। মাননীয়া নিজে এতগুলো বন দেখেছেন, দেখে নেবেন কতগুলো বন দেখেছেন। তিনি আবার সরকারে এসে এই যে এবার সার্কুলার দিয়েছেন শিক্ষকদের, সরকারি কর্মচারীদের, যে বন্ধের দিনও যেতে হবে স্কুলে, মানে বা কলেজে বা অফিসে, বা দায়িত্ব সামলাতে যেতে হবে। তা লকডাউনে তো এত বছর স্কুল বন্ধ ছিল, কলেজ বন্ধ ছিল, তাতে করে পড়াশোনার কি খুব ক্ষতি হয়নি? অবশ্যই হয়েছে। তাহলে এইবার একদিনে কি এমন ক্ষতি হতো? কিন্তু ওই যে একদিকে ভাতা, একদিকে মাইনে, একদিকে চাকরি, অপরদিকে ভাতা, এই দ্বন্দ্বটা বজায় রাখতে হবে। আর পাশাপাশি এইসব সার্কুলার দিয়ে যে সার্ভিস ব্রেক হয় না, সেটাও আমরা দেখেছি, কিছুই হয় না। কিন্তু ওই যে একটা জনমানুষে একটা ডিভাইড অ্যান্ড রুল তৈরি করা, এতে করে বিক্ষোভে আরও বেশি করে ঘৃতাহুতি দেওয়া,
যাতে করে আরও বেশি করে ঘৃতাহুত মানে এটা চলতে থাকে, তাই না? বিক্ষোভটা চলতে থাকে, পালে ইন্ধন যোগানো, পালে হাওয়া দেওয়া, তাই তো? তাই এই ধরনের সার্কুলার আগামীতে আরও আসতে থাকবে, তাই তো? এবং এতে করে খেলাটা আরও ভালো জমবে, ডিভিশনটা, ডিভাইড অ্যান্ড রোলের খেলাটা আরও ভালো করে চলবে। এটাই উদ্দেশ্য। আরও গভীরে যান, দেখুন খেয়াল করে, এই যে চিকিৎসক বলুন, আচ্ছা এই যে প্রাইভেট যে হসপিটালগুলো আছে সেখানে সব দারুণ, এখানে তো বলা হচ্ছে কি দালাল চক্র, বেড উড়ে যাচ্ছে, এত এত বেড দেখানো হচ্ছে, অত ওষুধপত্র বিক্রি হয়ে যাচ্ছে, এত দুর্নীতি, এত এত দুর্নীতি। তো দালাল চক্র কি নতুন? সরকারি জায়গায় রেলেও তো দালাল ছিল, আছে, নেই কি? সর্বত্র আছে। তারা যে খুব কোটিপতি বিলিয়নিয়ার এমন নয়, তারা দুটো পয়সা উপার্জন করে, অবশ্যই অসৎ পথে করে, কিন্তু আদানি আম্বানি যে কোটি বিলিয়ন বিলিয়ন ডলার উপার্জন করে সেটা কি সৎ পথে করে? কিন্তু ওই যে আমরা সেটা বুঝি না, দৃশ্যমানটাকেই আমরা দেখতে পাই, বাকিটা ভাবি না। তো যাই হোক, দালাল চক্র সমর্থনে আমি এটা কিন্তু বলছি না, আমি গভীরে যাওয়ার জন্য বলছি। তাহলে দেখুন, এই যে প্রাইভেট হাসপাতালগুলোতে সেখানে কোনো অন্যায় হয় না, অবিচার হয় না, ডেড বডি আটকে রেখেছে টাকা দেয়নি বলে, এরম ঘটনা কত নেবেন? মৃতদেহ আটকে রেখেছে, মারা গেছে তাও ভেন্টিলেশনে পাঠিয়ে, একমো সাপোর্টে পাঠিয়ে লক্ষ লক্ষ টাকা বিল করেছে, এরকম ঘটনা কি কম আছে? তো কখনো তো চিকিৎসককুল প্রতিবাদ করেন না, করেন কি? করেন না। ওই যে ওখানে তো লাভ আছে, মুনাফা আছে, তারাই তো ফান্ডিং করে, তাই না? আগে হ্যাঁ, লোভ, আমাদের মধ্যে থাকা লোভ, এটাই আমাদের চালিত করে, আমরা বারবার করে পরিচালিত হই। কই তাহলে এই যে সুপার স্পেশালিটি হসপিটালের ভেতরে যে এত এত ঘটনাগুলো ঘটে, রোগীকে নিঃস্ব করে দেওয়া হয়, ভুল বিভ্রান্ত করে দেওয়া হয়, অপ্রয়োজনীয় অপারেশন করানো হয়, মৃতদেহ আটকে টাকা চাওয়া হয়, না দিলে ছাড়া হয় না, এমনকি চিকিৎসার ক্ষেত্রে পর্যন্ত, এমার্জেন্সির ক্ষেত্রে দুর্ঘটনা হলে আগে দেখে নেওয়া হয় কার্ড টার্ড আছে কিনা, ইন্স্যুরেন্স আছে কিনা, নাহলে বিদায় করে দেওয়া হয়, এমন ঘটনাও আছে আমাদের কাছে, আমরা জানি। তাহলে সেটা নিয়ে কেন প্রতিবাদ হয় না? সেটা নিয়ে কখনো দেখেছেন প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা প্রতিবাদ করছেন? চাকরি চলে যাবে, এইখানে খেলাটা বুঝুন। সরকারি চাকরি কিন্তু যায় না, তাই প্রতিবাদ সহজে করা যায়, কিছুই হয় না, দু একটা শোকজ করে ব্যাস। চিকিৎসকরা কি সেটা জানেন না? জানেন। এটা ইচ্ছে করে করা হয়েছে, কেন বলুন তো? এই সরকারি চাকুরেদের দিয়ে সরকারি ব্যবস্থাকে ধ্বংস করা। তারা ভাবছেন বাহ দারুণ তো, আমাদের তো আর মাইনে কাটবে না, আমাদের তো কিছু হবে না, দু একটা হয়তো শোকজ করতে পারে বড় জোর, তাও তো কোর্ট বলে দিয়েছে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না চিকিৎসকদের বিরুদ্ধে, বলেই তো দিয়েছে। অর্থাৎ কি হচ্ছে? আপনি যে গাছে আছেন সেই গাছের ডালটাই কাটছেন, বুঝতে পারছেন না, কারণ এটাই তো সিস্টেম। বেসরকারি ক্ষেত্রে কঠোর টার্মস অ্যান্ড কন্ডিশনস করে রাখা হয়েছে কর্মচারীদের জন্য, তারা ট্যাপও করতে পারেন না, তাদেরকে কাজ 10 ঘন্টা কাজের মাইনে দিয়ে, পারিশ্রমিক দিয়ে 40 ঘন্টা, মানে দিনে 20 ঘন্টা কাজ করিয়ে নেওয়া হয়, বা আরও বেশি যদি সপ্তাহের হিসেবে দেখা যায়। তারা ট্যাপও করতে পারেন না, তারা আন্দোলন করবেন। দাম দেখি আন্দোলনের পরে এই বড় বড় সব সুপার স্পেশালিটি হসপিটাল বন্ধ হয়ে গেছে, ডামাডোল চলছে। একটা উদাহরণ দেখুন দেখি, কোন চিকিৎসকরা করেন এরকম? পাবেন না। তাহলে কি হচ্ছে? সুবিধে দেওয়া আছে, সরকারি চাকরি, সরকারি ব্যবস্থা, আপনারাই আন্দোলন করবেন, ওই যে কোনো সমস্যা নেই। অথচ কী হবে? আপনারাই আপনাদের পরবর্তী প্রজন্মের যারা সুযোগ পেত চাকরি বাকরির, তাদের সুযোগটাকেই শেষ করে দিলেন, কারণ আগামীতে কোনো রিক্রুটমেন্টই হবে না, সব কন্ট্রাক্ট বেসিস। সর্বক্ষেত্রে দেখতে থাকুন, সরকারি চিকিৎসা ব্যবস্থা উঠেই যাবে, তাই না? এখন আন্দোলনগুলো সব অতীত হয়ে যাবে, তখন মনে পড়বে হ্যাঁ আমাদেরকে ইউজ করে বললো, ব্যবহার করলো। কেউ যারা আছেন তারা জানেন, উপর লেভেলে তারা চলে যাবেন, বড় বড় কোম্পানির সঙ্গে তাদের ইতিমধ্যেই কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে, তারা প্রাইভেট হাসপাতালে গিয়ে দারুণ কামাবেন এবং রোগীর সেবা করবেন। ব্যতিক্রম আছেন কিছু চিকিৎসক, তাদেরকে সম্মান করি, তারা তো নগণ্য। আর বাকিরা আঙুল চুষবেন এবং ভাববেন এটা কি হলো? এই প্রতিবাদ আমরা চেয়েছিলাম,
হ্যাঁ, এটাই হলো খেলা। তাই দেখবেন খেয়াল করে সরকারি ক্ষেত্রকে ওরা এত এত সুযোগ সুবিধে করে রেখে দিয়েছে, ছুটি ঠাটা থেকে শুরু করে আন্দোলন প্রতিবাদ করার সুযোগ সুবিধা থেকে শুরু করে মাইনে কাটা যাবে না, মাইনে পাবে, এই একটা আরামের চাকরি, একটা নিশ্চয়তার চাকরি করে দিয়ে আপনাদের কর্তব্য জ্ঞানটাকে শেষ করে দিয়ে, দায়িত্ব জ্ঞানটাকে শেষ করে দিয়ে অধিকারের দিকে বেশি করে ঠেলে দিয়ে আপনারা অধিকারে মেতে আছেন। মেতে থাকতে থাকতে আপনাদের কর্তব্য, রোগীর প্রতি কর্তব্য, সাধারণ মানুষের প্রতি কর্তব্য আর করছেন না। আপনারা বিভ্রান্ত হচ্ছেন, বিপথে পরিচালিত হচ্ছেন আর নিজেদেরকে প্রীতিবাদী ভাবছেন। এইভাবে নিজের কবর নিজে খুঁড়ছেন। তাই আবার বলি, ভিডিওর শেষ লগ্নে চলে এসেছে, এই প্রক্রিয়াটা বুঝুন, প্রসেসটা বুঝুন, নিউ ওয়ার্ল্ড অর্ডারটাকে বুঝুন, কেন, কিভাবে, কোন উদ্দেশ্যে ওরা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তাই যারা আমার পাঠক আছেন, দর্শক আছেন, তাদেরকে বলবো, আবার বলবো, যাতে করে আত্মগ্লানিতে না ভোগেন, সঠিক সিদ্ধান্ত নিন, স্টাডি করুন, পড়াশোনা করুন, আগামীর জন্য তৈরি থাকুন। যে প্যান্ডেমিক আসছে, এমপক্সের জন্য ওরা আবার কোমর বেঁধে নেমেছে এই মুহূর্তে। আরটিপিসিআর টেস্ট কিট তৈরি হচ্ছে, আমি বলেছি, প্রথমেই বলেছি, তাই তো? এগুলোর খেয়াল রাখুন। এখানে আপনারা আপনাদেরকে নজর থেকে এড়িয়ে যাওয়ার জন্য কি কি ভেতরে খেলাটা চলছে সেটা কেউ সামনে নিয়ে এসে একে অপরের সঙ্গে আলোচনা করুন, পোস্ট দিন, অনলাইনে অফলাইনে বলুন। নইলে কিন্তু পরে আর লজ্জায় মুখ দেখাতে পারবেন না যে আমিও বুঝতে পারিনি, আমিও ডামাডোলে গা ভাসিয়ে দিয়েছিলাম। লজ্জা, লজ্জা, লজ্জা। তাই মনে রাখবেন, একজন সাধারণ মানুষ, সে নারী হোক অথবা পুরুষ, নির্মমভাবে হত্যাই করা হোক বা ভৌভবের পরিণামেই হত্যা, সেটা তো ওরা স্বীকারই করলেও তার জন্য কোনো আন্দোলনই হয়নি, হবেও না। তার জন্য মহাজনী শক্তি বা প্রভুদের কিছু যায় আসে না। কখন যায় আসে? যখন সেই ধর্ষিতাকে নাম দেওয়া হয়, একটা তিলোত্তমা হোক, অভয়া হোক, তারপর সেটাকে নিয়ে যখন এই বড় খেলাটা খেলা হয়, তখন আর নারীর মুখটিকে আমরা দেখতে পাই না, ঝাপসা হয়ে যায়। অসহায়া, ধর্ষিতা, নির্যাতিতা অথবা হত্যার শিকার সেই নারী যেটা আমাদের খুব আদরের জায়গা, সেন্টিমেন্টের জায়গা, সহানুভূতির জায়গা, ভালোবাসার জায়গা নারী, তাই তো? তাকে কেন্দ্র করে যখন এরকম একটা নামকরণ তৈরি হয় এবং করে যখন সমস্ত মিডিয়া, সমস্ত মানুষকে ওরা প্রভাবিত করার চেষ্টা করে এবং দালাল মিডিয়া তাকে সাপোর্ট করে, ও তখন বুঝতে হবে খেলাটা আসলে প্রতিবাদ নয়, নারী নির্যাতনের প্রতিবাদ নয়। কারণ ধর্ষিতার মুখটি এতটাই আবছা হয়ে যায় যে ভোরের দোয়েল পাখিটিও তাকে দেখতে পায় না। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সঙ্গে থাকুন।